নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে গুগল কোলাবের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা কি করে সেটাকে এমএল রিলেটেড প্রজেক্ট করার জন্য রেডি করতে পারি, কিভাবে ফাইল হ্যান্ডলিং করতে পারি, কি করে ফোল্ডার সেট আপ করতে পারি সব। আজকে এমএলের যদি কোনো কাজ করতে হয়, এমএল রিলেটেড যে ব্রিফ ইনসাইট সেটাও আমাদের জেনে রাখা দরকার। সেই জন্য এমএলের ইনসাইটের উপর আজকের ক্লাসটা। তাহলে চলো আজকে আমরা দেখে নিই এমএল দিয়ে কী কী ধরনের প্রবলেম সলভ করতে পারি, কী কী স্ট্র্যাটেজিতে সলভ করতে পারি, এই সব কিছুর ইন ডিটেল একটা ডেসক্রিপশন। তাহলে বন্ধুরা, মেশিন লার্নিংয়ের জন্য পাইথনের গুগল কোলাব এনভায়রনমেন্ট সেট আপ যা ছিল সব মোটামুটি দেখালাম। বাট যদি এমএলের কাজ করতে হয়, পুরো আইডিয়া না হলেও একটা ইনসাইট, একটা ওভারভিউ তো দরকার। সেই ওভারভিউটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। দেখো, মেশিন লার্নিং দিয়ে আমরা কি কাজ করব, এই আইডিয়াটা এটা তুমি অনেক বইতেই দেখবে ফার্স্টের পেজগুলোতে যখন লেখা থাকে গাদা গাদা কথা লেখা থাকে। কিন্তু জিনিসটাকে যদি আমি প্রিসাইজলি বোঝানোর চেষ্টা করি তাহলে কি বলবো, এমএল ডেফিনেটলি এমএলের অ্যাপ্লিকেশানটা কোথায়, কোনো না কোনো প্রবলেমই তো সলভ করছে। কী প্রবলেমস ওরা সলভ করছে? এমএলের যে প্রবলেম সলভিং যে ডোমেনগুলো আছে সেটাকে দুভাগে মূলত ভাগ করা যায়, রিগ্রেশন আর ক্লাসিফিকেশান। অন্য ভাগেরই আছে কিন্তু সেগুলো নিয়ে এখনই আমাদের বোঝার দরকার নেই, আমরা আপাতত অল্প অল্প করে এগোতে পারি। রিগ্রেশন আর ক্লাসিফিকেশান। রিগ্রেশন কনসেপ্টটা কি দেখো, বুঝতে হবে। রিগ্রেশন হচ্ছে এস্টিমেশন জাতীয় প্রবলেম। এস্টিমেশন মানে কি, ধরো তুমি কোনো একটা ফুটবল ম্যাচ দেখছো টিভিতে, তো তার গ্যালারিটা মোটামুটি ভর্তি আছে। এখন ফুটবল ম্যাচে কটা লোক মাঠে এসেছে এটা কি তুমি গ্যালারির ওই ভিউটা দেখে কাউন্ট করে বলতে পারবে না। কিন্তু তুমি মগজে একটা এস্টিমেশন করবে যে এতগুলো লোক আছে। এই ধরনের প্রবলেমে তুমি কী করছো, একটা এস্টিমেট করছো। এস্টিমেট করছো মানে কি করছো? এস্টিমেট করছো মানে তোমার কাজ হচ্ছে রিগ্রেশন। এই রিগ্রেশনে তোমার এস্টিমেট কি এক্স্যাক্ট হবে না, বাট তোমার মানে অ্যাপ্রোচটা কী থাকবে, তোমার অ্যাপ্রোচ থাকবে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। মানে পারফরমেন্স মেজারটা এরকম হবে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল। এবার যদি ক্লাসিফিকেশনের কথায় আসি, ক্লাসিফিকেশন হচ্ছে বেসিক্যালি ডিসক্রিটাইজেশন। ব্যাপারটা কীরকম, ধরে নেওয়া যাক একটা ঘরে 5টা ছেলে 5টা মেয়ে বসে আছে। সেই 5জন ছেলেকে ছেলে হিসেবে আইডেন্টিফাই করা, 5জন মেয়েকে মেয়ে হিসেবে আইডেন্টিফাই করা, মানে তুমি ওদেরকে ক্যাটাগরাইজ করছো। ক্লাসিফিকেশান হচ্ছে সেই ক্যাটাগরাইজেশনের অংশ। এবার ক্লাসিফিকেশানকে ফার্দার এক্সটেন্ড করে ক্লাসিফিকেশান ক্যাটাগরিতে আরও অনেক কাজ হতে পারে, কিন্তু ওভারঅল যদি বলতে চাই তাহলে ক্লাসিফিকেশানের অবজেক্টিভটা হচ্ছে ডিসক্রিট প্রেডিকশান করা, হুইচ ইজ ক্যাটাগরাইজেশন। এবং এই ক্যাটাগরাইজেশনের রেসপেক্টে তোমার অ্যাপ্রোচের যে আউটকাম, তুমি চাইবে কি সেটা এক্স্যাক্ট হোক। কথাটা বুঝবো। প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করলাম, প্রবলেমস, এই ধরনের প্রবলেমস আমরা ইমেল দিয়ে সলভ করতে পারি। এখন কনসেপ্ট কি দেখো, ইনপুট এবং আউটপুটের রেসপেক্টে জিনিসটা বুঝতে হবে। তোমরা যারা এমনি মেশিন লার্নিং পড়েছো, মেশিন লার্নিং পড়া বাদ দাও, যারা মেশিন লার্নিং পড়োনি, মানে বেসিক কম্পিউটার সায়েন্সটুকু পড়েছো বা অ্যাটলিস্ট পড়ার চেষ্টা করছো, কেউ নিশ্চয়ই পড়ে থাকবে ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস, কেউ নিশ্চয়ই পড়ে থাকবে অন্যান্য যা সমস্ত জিনিসপত্র আছে। যা আজ অবধি আমরা পড়েছি সে কনসেপ্টটা কি, যে আমাদেরকে সেট অফ ইনপুট দেওয়া থাকবে, আমরা তার রেসপেক্টে আউটপুট পাবো। এটা হচ্ছে কনভেনশনাল কোডিং। এখন এমএলের অ্যাপ্রোচটা কিন্তু এই হার্ড কম্পিউটিং নয়, এমএলের অ্যাপ্রোচটা হচ্ছে পুরোটাই সফট কম্পিউটিং ওরিয়েন্টেড। সেখানে কি থাকছে, ইনপুট আর সেই ইনপুটের করসপন্ডিং আউটপুট তোমাকে প্রোভাইড করে দেওয়া আছে। এখন তুমি বলবে, যদি আউটপুটটা প্রোভাইডই করে দেওয়া থাকে তাহলে আমি কি করছি, মানে তাহলে আমার কাজটা কি? জিনিসটা এভাবে ভাবো, ধরো তোমার একটা বন্ধু হাত তুলছে মানে সে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ধরো ছোটোবেলাতে হতো না, বন্ধু বান্ধবরা এগিয়ে আসছে ঠেলা দিয়ে ফেলে দিল, বা তোমার বন্ধু পেছন দিয়ে আসছে মানে সে ঠেলা দিয়ে চলে যাবে। এই জিনিসটা যখন 5-6 বার হবে, 7 নম্বর বার তুমি ওই মাঠটাকে অ্যাভয়েড করতে শিখে যাবে, কারণ তুমি ওই নেচারটাকে চিনে গেছো। তার মানে তুমি ঘটনাটাকে অবজার্ভ করে তার রেসপেক্টে কী অ্যাকশান হবে সেই অ্যাকশানটাকে তুমি ডিকোড করতে শিখে গেছো। একইভাবে মেশিন লার্নিংয়ে ইনপুট এবং তার রেসপেক্টে আউটপুট যখন দিয়ে দেওয়া থাকে, তখন তুমি ইনপুট এবং আউটপুট দুটোকে অবজার্ভ করে বুঝতে পারছো যে তোমার ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা কী। এই রিলেশনটাকে আইডেন্টিফাই করার কাজটাই হচ্ছে মেশিন লার্নিংয়ের। প্রথমে তোমাকে কিছু ইনপুটস এবং তার করসপন্ডিং আউটপুটস দেওয়া থাকবে, তোমার মেশিন লার্নিং সেটাকে আইডেন্টিফাই করবে এবং একটা মডেল প্রডিউস করবে। মডেল মানে কি? মডেল মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ। মডেল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিলেশন যেটা ডিপিক্ট করবে।
এটা হচ্ছে আমাদের মডেল। এই মডেলের কাজ কি? এই মডেলের কাজ হচ্ছে তোমার মেশিনের ইনপুট এবং আউটপুটের মধ্যে স্ট্যাটিস্টিক্যাল রিলেশন ডিফাইন করা। এটাও কেউ একবারে করবে না, অনেকবার ধীরে 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 শিখতে শিখতে যত বেশি ডেটা দেবে তত আরও ক্লিয়ার এবং কারেক্ট রিলেশন প্লট করতে পারবে দুজনের মধ্যে। এখন রিলেশন প্লট করবার পর সেটা তোমার কাজে লাগবে কাদের জন্য? ধরো তোমার কাছে কিছু আনসিন ডেটা আছে, মানে যেখানে শুধু ইনপুট আছে আউটপুটটা দেওয়া নেই, তখন কি করবে? ও ওই মডেলের রেসপেক্টে আউটপুট প্রেডিক্ট করবে। এখন যারা আজ অবধি কম্পিউটার সায়েন্স পড়েছো তাদের ফার্স্ট পারসেপশান এখানে এরকম হবে, যদি ইনপুট দেখেই আউটপুট প্রেডিক্ট করতে হয় তাহলে তো আমি অ্যাপ্রোচটা ডিএসের মতন করে নিলেই করতাম, আমি কোড লিখতাম, কোড লিখে ইনপুট থেকে আউটপুট জেনারেট করতাম, ভালো আইডিয়া। এখন ধরো কোন ইনপুটের রেসপেক্টে কোন আউটপুট সেটা তোমাকে দিলাম না, তোমাকে বললাম ইনপুট থেকে আউটপুট বের করো। এখন তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, কাল সকালবেলায় কোনো একটা স্টকের প্রাইস কত হবে তুমি কি আজকে থেকে রাত্রে কোড করে বলতে পারবে? পারবে না। ধরো তোমার ইসিজি হার্টবিট ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম একটা নির্দিষ্ট রেঞ্জ অবধি কী এসছে দেখতে পাচ্ছ, এর পরের রেঞ্জটাতে কী আসবে তুমি কি বলতে পারবে? বা ধরে নাও একজন মহিলার ইউএসজি করা হয়েছে, তার পলিসিস্টিক ওভারি আছে কিনা ডিটেক্ট করতে হবে, তুমি চোখে দেখে বুঝতে পারবে? তুমি কোনো কোড লিখে এটা ডিফাইন করতে পারবে? অনেক এমন প্রবলেম হয় যেখানে ইনপুটের সাথে আউটপুটের রিলেশনটা কি আমরা জানি না বলে আমাদের কাজে লাগছে। যেখানে ইনপুট এবং আউটপুটের রিলেশনটা আমরা জানি না, আমরা তো জানলে কোড লিখতে পারবো, কিন্তু যেটা আমরা জানি না সেটা আমরা কোড কী করে লিখতে পারবো না। এই ধরনের প্রবলেমের জন্য আমরা এমএল বেসড অ্যাপ্রোচেসগুলো ইউজ করে থাকি। তাহলে বোঝাতে পারলাম এমএল কী কাজে লাগে। এখন এমএল বেসড লার্নিংসের যদি কথা বলি, এমএল বেসড লার্নিংকে আমরা মানে মূলত 3 ভাগে ভাগ করে থাকি, সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট। সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট। এগুলোর সাথে সাথে সেমি সুপারভাইজড বলে আর একটা লার্নিংও থাকে যেটা খুব ভাইটাল, কিন্তু আমি বলবো যে সেমি সুপারভাইজড নিয়ে খুব বেশি কাজ হয় না, কাজ মূলত সুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট নিয়ে হয়। তুমি বলবে আনসুপারভাইজড কী কাজে লাগে? লাগতো। বর্তমানে সমস্ত প্রবলেমে আমাদের এখন যে কারেন্ট রিসার্চেস ক্যারি আউট হয় তাতে আনসুপারভাইজড লার্নিংয়ের খুবই ইউজ কম, তো আমরা সেটাকে মাথায় রেখেই কাজ করব। এবার সুপারভাইজড লার্নিংয়ের কনসেপ্ট কি? এই যে একটু আগে বললাম ইনপুট দেওয়া আছে এবং আউটপুট দেওয়া আছে, এটাকে বলছি সুপারভাইজড লার্নিং, যেখানে কিছু সুপারভাইজ করা হচ্ছে। সুপারভাইজ ইন দ্য সেন্স, ধরো তুমি মায়ের কোলে উঠে আছো, মা তোমাকে চেনাচ্ছে, এই দেখো এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে পাখি, এই জিনিসটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। আনসুপারভাইজড লার্নিং কি? আনসুপারভাইজড লার্নিং হচ্ছে তোমার চোখের উপর আমি একটা কালো কাপড় বেঁধে দিলাম, তুমি কিছু দেখতে পাচ্ছ না, তোমার সামনে আমি কিছু ক্রিকেট ব্যাট এবং ক্রিকেট বল রাখলাম, তুমি বলগুলোকে টাচ করে 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 বুঝলে যেটা অন্য ধরনের জিনিস, এদেরকে আলাদা করে রাখলে, ব্যাটগুলোকে টাচ করে বুঝলে এরা অন্য ধরনের জিনিস, এদেরকে আলাদা করে রাখলে। এই ধরনের অ্যাপ্রোচ হচ্ছে আনসুপারভাইজ। তার মানে কি? আনসুপারভাইজডে তোমার কাছে শুধু এক্স দেওয়া আছে, ওয়াইটা দেওয়া নেই, ইনপুট দেওয়া আছে, আউটপুটটা দেওয়া নেই, এটা হচ্ছে আনসুপারভাইজড। রিইনফোর্সমেন্ট লার্নিং, এখন ডিপসিক মডেল বেরিয়ে গেছে, অনেকেই রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের জন্য ছটফট করছে। রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট দিয়ে লার্ন করানো হয়। এজেন্টের কনসেপ্টটা কি আগে বুঝতে হবে। এজেন্টের কনসেপ্ট যদি বুঝতে হয় তাহলে ফার্স্ট যে আইডিয়াটা মাথায় রাখতে হবে, একটা বাচ্চাকে ভাবো, একটা বাচ্চা ছোটোবেলা থেকে যখন বড় হয়, সে কিন্তু বড় হওয়ার সময়তে সব কিছু আগে থেকে শিখে নিয়ে যায় না। সে কি করছে? সে জিনিসপত্র ধীরে 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 শিখছে। ধরো একটা বাচ্চা, সে উঁচু থেকে পড়ে গেলে ব্যথা লাগবে, সে কি আগে থেকে জানে? কিন্তু সে ধরো একদিন পড়ে গেল, ব্যথা পেল, তাহলে পরের দিন সে উঁচু থেকে নিচুতে যাওয়ার জন্য সে নিজে থেকেই সতর্ক হয়ে যাবে। সেই বাচ্চাটাই যদি দেখে গরমের মধ্যে গরম জিনিসে হাত দিলে ছ্যাঁকা লাগছে, তাহলে সে পরের দিন থেকে গরমে হাত দেবে না। কিন্তু ছোটোবেলায় যখন তুমি একটা বাচ্চাকে শেখাও যে এই জিনিসটা করতে নেই, সেই বাচ্চাটা তো রিজন না বুঝে তো সে তো সেটাকে জাস্টিফাই করতে পারবে না। তো এই ধরনের লার্নিং হচ্ছে এজেন্ট বেসড লার্নিং। এবং দেখো বাচ্চাটা যে ছ্যাঁকা পেলো, ব্যথা পেলো, এটা তার একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো পরের বারের জন্য যে এই জিনিসগুলো করতে নেই। এই জিনিসগুলোকে বলা হয় রিওয়ার্ড বা পেনাল্টি। অ্যাকচুয়ালি রিওয়ার্ড তো নয়, আমি যেটা বলছি সেটা তো পেনাল্টির এক্সাম্পল, কিন্তু দেখো পেনাল্টি ইজ রিভার্স রিওয়ার্ড। যেটা তুমি রিওয়ার্ড হিসেবে দেখছো সেটা পেনাল্টির দিক থেকে নেগেটিভ, আর যেটা পেনাল্টির দিক থেকে পজিটিভ সেটা রিওয়ার্ডের দিক থেকে নেগেটিভ। এই জিনিসটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেখানে এজেন্ট শিখছে। এখন আজকালকার দিনে দেখতে পাবে যে রিইনফোর্সমেন্ট লার্নিং এখন রিসার্চ ডোমেনে একটু বেশি পপুলার হয়েছে আফটার ডিপসিক। তো এগুলো আমাদের অবশ্যই নোটিস করতে হবে।
এখন আমরা যদি রিয়েল লাইফ প্রবলেমের ক্ষেত্রে বলি, সুপারভাইজড অ্যালগোরিদম দিয়ে তো প্রবলেম আমরা ক্লাসিফিকেশান রিগ্রেশন দুটোই সলভ করতে পারি। আনসুপারভাইজড লার্নিং ঠিক ক্লাসিফিকেশনের জন্য না, এটা বলতে পারো ক্যাটাগরাইজেশনের জন্য বা প্যাটার্ন ডিকোড করার জন্য ইউজ করা হয়। রিইনফোর্সমেন্ট লার্নিং তুমি আবার ক্লাসিফিকেশান রিগ্রেশন দু অর্থেই ইউজ করতে পারো। তো আমি প্রথমে শুরু করব আনসুপারভাইজড লার্নিং দিয়ে। আনসুপারভাইজড লার্নিংয়ে কী ধরনের কথা হয়, কী ধরনের কাজ হয়? দু ধরনের কাজ। একটা হচ্ছে ক্লাস্টারিং অর্থাৎ গ্রুপিং, যেটা আমি একটু আগে বললাম, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন রুল মাইনিং। একটা কথা বলবো, অ্যাসোসিয়েশন রুল মাইনিংয়ের একটা অ্যালগোরিদম আছে, অ্যাপ্রিওরি অ্যালগোরিদম। কিছুদিন আগেই আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা ভিডিও প্রোভাইড করেছিলাম। যদি তোমাদের টাইম থাকে তাহলে সেই ভিডিওটা একটু দেখে আসতে পারো। ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওরই কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের ওভারঅল মেশিন লার্নিংয়ের ফার্স্ট লেভেল ভিউ, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা এমএলএ কী ধরনের কাজ করছি, কিভাবে করছি। আগামী ভিডিওগুলোতে আমরা কিছু কিছু এরকম জিনিসপত্র, কিছু কিছু প্রজেক্ট যেগুলো ওপেন সোর্স রিপোজিটরিতেও রয়েছে বা আমরা নিজেরাও বানিয়ে করতে পারি, সেগুলো তোমাদেরকে এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ওভারভিউ হিসেবে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে দিও। যদি শেয়ার না করা থাকে, যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার কোনো বন্ধুদের কাছেও এটা শেয়ার করতে অবশ্যই কোনো হেজিটেশন করো না। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যেখানে আমরা এই ধরনের কাজকর্ম কি হয়, কি প্রজেক্টস আছে ওপেন সোর্স রিপোজিটরিতে, সেগুলো সবই ডিসকাস করব। অনেক ধন্যবাদ তাদেরকে যারা পুরো ভিডিওটা দেখলে। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ।